27 এই জুলাই যে নিয়মটি জারি করা হয়েছে সেখানে আমি দুটো কথা বলেছি, অ্যাফার্মেটিভ এবং দুটোই আমরা ডিফেন্সিভ অ্যাসাইলামের কথা বলেছি। তাহলে এক্ষেত্রে যে কোন ধরনের অ্যাসাইলাম আবেদনকারীর এই নতুন নিয়মের আওতায় পড়বেন? ইউএসসিআইএস তাদের একটি পার্ট স্কিপ করতে চাচ্ছে, যে ইন্টারভিউ পার্ট। যখন অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেন্টরা যখন অ্যাসাইলাম সাবমিট করা হয়, নেক্সট প্রসিডিউর সাধারণত থাকে যে ইউএসসিএস একটা ইন্টারভিউ স্কেডিউল করবে। যারা মোর দেন 1 ইয়ারের পরে অ্যাসাইলাম ফাইল করেছে তাদের কেসগুলো সবার আগে হয়তোবা সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দেবে। আগে যেমন যারা 1 বছর দেরি করে যারা আবেদন করতো তাদের কাছে আগে একটা চিঠি পাঠাতো ইন অ্যাডভান্স যে জাজের কাছে যেতে চাও না একটা ইন্টারভিউ চাও। এই গত 27 তারিখে ইউএসসিএস যে নোটিশটি জারি করেছে, নিয়মটি জারি করেছে, সেখানে বলা হয়েছে যে ইউএসসিএস আবেদনকারীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ না নিয়ে অ্যাসাইলাম আবেদন সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে। তা আমরা জানি যে অ্যাসাইলাম আবেদনের দুটো ভিন্ন পদ্ধতির ছিল বা আছে, একটি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম এবং আরেকটি যেটা ডিফেন্সিভ অ্যাসাইলাম। এবং অ্যাফার্মেটিভ অ্যাসাইলামগুলো সাধারণত ইউএসসিআইএসে এটার সাধারণত মীমাংসা হয়ে থাকে এবং যেগুলো না করতে পারে রিমুভাল প্রসিডিংস যেগুলো হয়ে যায়, সেক্ষেত্রে ডিফেন্সিভ অ্যাসাইলামের জন্য এগুলো কোর্টে পাঠানো হয় এবং ইমিগ্রেশন জাজেরা সে বিষয়গুলোকে সাধারণত শুনানি করে থাকেন এবং সিদ্ধান্ত দিয়ে থাকেন। তো এক্ষেত্রে যে 27 এই জুলাই যে নিয়মটি জারি করা হয়েছে সেখানে আমি দুটো কথা বলেছি, অ্যাফার্মেটিভ এবং দুটোই আমরা ডিফেন্সিভ অ্যাসাইলামের কথা বলেছি। তাহলে এক্ষেত্রে যে কোন ধরনের অ্যাসাইলাম আবেদনকারীর এই নতুন নিয়মের আওতায় পড়বেন, এটি কি সব অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম আবেদন ক্ষেত্রে প্রযোজ্য নাকি এক্ষেত্রেও কোনো ব্যত্যয় আছে কি না? এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে নিয়মটি চালু করা হয়েছে এবং শেষে বলা হয়েছে, আমি পড়ে দেখলাম যে নিয়মটি কখন থেকে কার্যকর করা হবে, বলা হয়েছে যে নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটি আপনাকে করলাম এবং এর সাথে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই যে এই যে নিয়মটি জারি করা হলো সেটি কি যেটা 27 তারিখে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, নাকি যারা মনে করুন যে 10-12 বছর আগে অ্যাসাইলাম আবেদন করেছেন কিন্তু তাদের এখনও কোনো ইন্টারভিউ হয়নি বা কোনো শুনানি হয়নি, কোনো রকম চিঠিপত্র দেওয়া হয়নি তাদের শুনানির জন্যে, তাদেরকেও কি ইউএসসিআইএস তাদেরকে কোর্টে সরাসরি প্রেরণ করবে নাকি তাদেরকে বাদ দিয়ে করবে? এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন তাহলে যারা অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, আপনি সুন্দরভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করেছেন যে অ্যাসাইলাম দু প্রকার হয়, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে ডিফেন্সিভ। সো অ্যাফার্মেটিভ অ্যাসাইলামটি হচ্ছে যারা কিনা আমেরিকার ভিতরে থাকে এবং তারা স্বেচ্ছায় তাদের ক্লেমটি ইউএস ইমিগ্রেশনের কাছে সাবমিট করে, যেটা ইউএসসিআইএস এ সাবমিট করতে হয়, সেটাকে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম বলা হয়। আর অপরপক্ষে ডিফেন্সিভ যারা কিনা কোনো কারণে ইমিগ্রেশন প্রসিডিংস এ চলে যায়, রিমুভাল প্রসিডিংস এ, বিশেষ করে ইমিগ্রেশন জাজের কাছে তাদেরকে পাঠায় যারা কিনা বর্ডার ক্রস করে আসে অথবা কোনো কারণে ইনসাইডও কারো কোনো ইমিগ্রেশন ভায়োলেশনের কারণে যদি কোর্টে যেতে হয়, তখন কোর্টে ইমিগ্রেশন জাজের কাছে অ্যাসাইলাম এজ এ রিলিফ হিসেবে যখন আবেদন করা হয় সেটিকে ডিফেন্সিভ অ্যাসাইলাম বলা হয়। তো আজকে রানা ভাই যে রুলটির কথা বলেছেন যে জুলাই 27 ইউএসসিআইএস একটি রুল জারি করেছে যেটা কিনা এখন থেকে আর অ্যাসাইলামের ইন্টারভিউ না নিয়ে সরাসরি রেফার করে দিবে ইমিগ্রেশন জাজের কাছে। দ্যাট মিনস হচ্ছে এখন থেকে ইউএসসিআইএস তাদের একটি পার্ট স্কিপ করতে চাচ্ছে, যে ইন্টারভিউ পার্ট। যখন অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেন্টরা যখন অ্যাসাইলাম সাবমিট করা হয়, নেক্সট প্রসিডিউর সাধারণত থাকে যে ইউএসসিএস একটা ইন্টারভিউ স্কেডিউল করবে। সেই ইন্টারভিউতে ইউএসসিআইএস অফিসার দুটো আপনার কাজ করতে পারে, একটি হচ্ছে অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন করতে পারে যখন অ্যাসাইলামটি গ্রহণযোগ্য হয়, আর আরেকটি হচ্ছে তারা রেফার করে থাকে ইউএস ইমিগ্রেশন জাজের কাছে
বাট এখানে আরেকটু একটা ব্যতিক্রম থাকে, যদি কারো কোনো ভ্যালিড স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে তখন তারা রেফারেল পায় না। সেটি হচ্ছে আপনার রেগুলার যে প্রসেস ছিল আগে। এখন যেটা জুলাই 27 যেটা রুল জারি করেছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রুলটি সরাসরি ইফেক্টিভ হিসাবে ঘোষণা করেছে। সাধারণত ফেডারেল ল অনুযায়ী যদি কোনো এজেন্সি কোনো রুল জারি করে তাদেরকে 60 ডেজ ওয়েট করতে হয় পাবলিক অপিনিয়ন অ্যাকসেপ্ট করার জন্য। এই ক্ষেত্রে তারা নিয়ম অনুযায়ী করেছে যে ইন্ট্রিম রুল জারি করেছে, যে অন্তর্বর্তীকালীন যে রুল সেটি হচ্ছে আপনার এই জুলাই 27 থেকে সেপ্টেম্বর 27 ইন্ট্রিম রুল তারা কার্যকর ঘোষণা করেছে। ইন দি মিন টাইম তারা পাবলিক অপিনিয়ন অ্যাকসেপ্ট করবে এবং সেপ্টেম্বর 27 এর পরে বলবে দিস ইজ দ্য ফাইনাল রুল। সেটা হচ্ছে তাদের এখন প্রসেস হিসাবে যেটা ঘোষণা করেছে। এই যে আপনার নতুন যে ঘোষণার মাধ্যমে যেটা এখনো যদিও ইউএসসিআইএস ক্লিয়ার করে বলেনি যে কোন ক্যাটাগরির অ্যাফার্মেটিভ অ্যাসাইলেম গুলো তারা সরাসরি জাজের কাছে পাঠিয়ে দিবে, তবে আমরা এজ এ লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে ধারণা করতে পারি যে যেসব কেসে ম্যারিড নাই এবং পাশাপাশি যারা কিনা অ্যাসাইলেম বারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, ফর এক্সাম্পল যারা মোর দেন 1 ইয়ারের পরে অ্যাসাইলেম ফাইল করেছে, তাদের কেসগুলো সবার আগে হয়তোবা সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিবে। আগে যেমন যারা 1 বছর দেরি করে যারা আবেদন করতো তাদের কাছে আগে একটা চিঠি পাঠাতো ইন অ্যাডভান্স যে জাজের কাছে যেতে চাও না একটা ইন্টারভিউ চাও, তখন কিন্তু কোনো রেসপন্স না করলে ইন্টারভিউ কল করা হতো। এখন ওই পার্টটা আর থাকবে না। সম্ভবত ফার্স্ট ক্যাটাগরি হিসেবে যারা মোর দেন 1 ইয়ার পরে আবেদন করেছে তাদের কেসগুলো হয়তোবা চলে যাবে। পাশাপাশি যারা ম্যারিড প্লেস যারা কেস আছে সেই কেসগুলো হয়তোবা সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে চলে যাবে। সো যেটা পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 1.5 মিলিয়ন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইউএসসিএস এ পেন্ডিং আছে। তারা যেই কারণে এই যে রুলটি ঘোষণা করেছে সেটি হচ্ছে তারা ব্যাকলগ রিডিউস করতে চায়। তার মধ্যে প্রায় হাফ মিলিয়ন আছে মোর দেন 1 ইয়ারের পরে যারা আবেদন করেছে। সো এই ক্ষেত্রে যে অ্যাসাইলাম যারা অ্যাপ্লিকেন্ট আছে, বোনাফাইড অ্যাপ্লিকেন্ট যারা আছে, খুব একটা যে ওরিড হওয়ার কোনো কারণ নেই। তাদের অ্যাপ্লিকেশনটি যারা অ্যাকসেপ্ট করেছে এটা বাতিল হবে না, এটি হয়তোবা দ্রুত গতিতে রিমুভাল প্রসিডিংসে যাবে। সেক্ষেত্রে ইমিগ্রেশন জাজে স্কেডিউল করবে মাস্টার হিয়ারিং, উনি যথাযথভাবে লয়ার নিয়ে গেলে অথবা ওনার কেসটি যদি স্ট্রংলি সেখানে এভিডেন্স সহ প্রেজেন্ট করতে পারে, ফাইনাল ডেট পাবে, সেক্ষেত্রে উনি ওনার ক্লেমটি এস্টাবলিশ করার সুযোগটা পাবে ইমিগ্রেশন জাজের সামনে। সো সেক্ষেত্রে এই রুলের মাধ্যমে খুব একটা যে আপনার হতাশ হওয়ার এবং যে একটা আপনার স্কেয়ারি যে একটা চিন্তা ভাবনা করা দরকার যে তার কেসটি কি হবে, যে বাতিল হয়ে যাবে, ওরকম কোনো কিছু না। এটা জাস্ট শুধু একটা পার্ট ইউএসসিআইএস তারা স্কিপ করে সরাসরি রিমুভাল প্রসিডিংসে পাঠিয়ে দেবে, সেটি বলা হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে যেটা আপনাকে আমি বললাম এবং এই নিয়মে যেটা জারি করা হয়েছে, আপনিও বললেন যে 27 তারিখে এটা জারি হয়েছে, 27 তারিখ থেকেই এটা কার্যকরী হয়েছে। কিন্তু আবার এই কথাও বলা হয়েছে, যেটা আপনিও বললেন, যে জনসাধারণের মতামত বা পাবলিক ওপিনিয়ন বা কমেন্টসের জন্য গ্রহণ করবে এবং পরবর্তীতে সেই মতামতের ভিত্তিতে একটি চূড়ান্ত বা ফাইনাল নিয়ম প্রকাশ করবে। এক্ষেত্রে যে প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম যে এটি এখন যেহেতু কার্যকরী হয়ে গেছে, অলরেডি 2 দিন চলেও গেছে, আজকে 29 তারিখ, তাহলে এই 2 দিনের মধ্যে কি আপনার কাছে আছে কোন কেসগুলোকে সরাসরি মানে ইউএসসিআইএস না শুনানি করে সরাসরি কোর্টে প্রেরণ করা হয়েছে এবং যারা 10-12 বছর আগে, যেটা আপনাকে বললাম যে এই অ্যাসাইলাম সিক করেছে, আবেদন করেছে কিন্তু কোনো শুনানি হয়নি, এই ইউএসসিআইএস থেকে কোনো চিঠিও প্রেরণ করা হয়নি, তাদের কেসগুলোর কি হতে পারে? সেগুলো কি সরাসরি চলে যাবে নাকি ইউএসসিআইএস সেগুলো শুনবে শুধুমাত্র এখন থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে? এই বিষয়ে আপনার কি মতামত? না, এটি আবেদনের কথা বলা হয়নি, এটা জাস্ট শুধু তাদের রুলের কথা বলা হয়েছে। আচ্ছা, যত অ্যাপ্লিকেশন তাদের কাছে আছে, যেটা 1.5 মিলিয়ন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে, তারা যখন এগুলো অ্যাডজুডিকেট করতে যাবে তখন তারা এই নতুন রুলের মাধ্যমেই তারা সেটা অ্যাডজুডিকেট করবে।
যেটা কিনা বিশেষ করে যেটা আমি বলেছিলাম যে মোর দেন 1 ইয়ার যাওয়ার পরে যারা আবেদন করেছে যে 5 মিলিয়নের মতো অ্যাপ্লিকেশন আছে, ওই কেসগুলো তো তারা দ্রুত গতিতে ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দেবে। পাশাপাশি যেগুলো ম্যারিটলেস কেস তারা তাদের ডিসক্রিপশন অনুযায়ী তারা কিন্তু সেইভাবে কেসগুলো সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু তারা কিন্তু কোনো গাইডলাইন দেয়নি, কোনো কিছু বলেনি। ইন জেনারেল তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে কোনো কেসই কিন্তু তারা যখন অ্যাডজুডিকেট করার সময় হবে তারা কিন্তু সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিবে কেসগুলো এখন।